সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টেবিল টক দেখার জন্য। আমি আনিস আলমগীর। যারা নিয়মিত দর্শক নিশ্চয়ই জানেন যে সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলি এই অনুষ্ঠানে। দর্শক, সজীব ওয়াজেদ জয়কে হত্যার প্রচেষ্টার সঙ্গে সাংবাদিক শফিক রেহমান এবং মাহমুদুর রহমানের নাম জড়িয়ে পড়ায় সাংবাদিকদের নীতি নৈতিকতা এবং কাজের সীমা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন দেখা দিয়েছে সাংবাদিকতার আড়ালে সাংবাদিকদের রাজনীতি নিয়েও। সাংবাদিকতার আড়ালে কেন রাজনীতি এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিজে জড়াচ্ছেন, এই নিয়ে কথা বলবো আজ। সাংবাদিকতার আড়ালে রাজনীতি, এই শিরোনামে অতিথি হিসাবে আছেন সাংবাদিক কাজী সিরাজ এবং শিক্ষক এবং সাংবাদিক আফসান চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাদের দুইজনকে। যেটা বলছিলাম যে কেন আমরা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়ে যাচ্ছি, আপনি যদি স্টেট ডিপার্টমেন্টে বা খবরাখবর যেগুলো এখন দেখছেন, সেখানে অভিযোগ উঠেছে যে $30,000 বিনিময়ে বাংলাদেশি একজন সাংবাদিক এফবিআইয়ের ওই সোর্স থেকে, বা বিএনপির একজন নেতার যে ছেলে সিজার, যে এখন জেল খাটছে, সে বলছে যে $30,000 বাংলাদেশি একজন সাংবাদিককে সে এই তথ্য বিক্রি করেছে। সাংবাদিকতার নীতিতে এটা পড়ে কি না, কাজী সিরাজ? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা, সাংবাদিকতা সাংবাদিকতাই করবে, বা পুরো ঘটনাটাকে আপনি কিভাবে নিচ্ছেন? না, প্রথম কথা হচ্ছে অভিযোগ আছে, এখন অভিযোগ প্রমাণিত কিনা সেটা তো মামলা চলছে। মামলা যখন চূড়ান্ত রায় হবে তখন আমরা বুঝতে পারবো অভিযোগ সত্যি কতটা কিনা, সত্য। কতটা সত্য। তাই এফবিআইয়ের যে রিপোর্ট আছে সেখানে কিন্তু সুস্পষ্টভাবে এই ঘটনার সঙ্গে যাদেরকে যেমন শফিক রেহমানের ব্যাপারটা বিশেষ করে সরি তার ইনভলভমেন্টের বিষয়টা কিন্তু ছিল না। এফবিআই জাস্টিস ডিপার্টমেন্টের কথা যেটা বলা হচ্ছে, জাস্টিস ডিপার্টমেন্ট যে কথাগুলো বলেছে, যার ভিত্তিতে তারা এফবিআই একজন সাবেক কর্মকর্তা, তার এক বন্ধু এবং বাংলাদেশের সিজার, দুঃখিত, এদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় 2016 সালের সেপ্টেম্বরে ওদের 15 সালের সেপ্টেম্বরে তাদের জেল হয়ে যায়, কিন্তু সেখানে কোথাও শফিক রেহমানের প্রসঙ্গ কিন্তু ছিল না। সাংবাদিকের নাম উল্লেখ নাই, বাট একজন সাংবাদিকের কথা বলা হয়েছে। এটা সেখানে শফিক রেহমানের নাম নেই, এটা স্পষ্ট। তো এখন সাংবাদিক আবার এখন দুজনের নাম এসছে, শফিক রেহমান এবং মাহমুদুর রহমান। তো এখন কার কি ইনভলভমেন্ট আছে এবং এটা আদৌ ইনভলভমেন্ট আছে কিনা, এটা কিন্তু জাস্টিস ডিপার্টমেন্টের রিপোর্ট আমরা যতদূর পেয়েছি আমাদের দেশের পত্রপত্রিকায় যেগুলো বেরিয়েছে সেখানে কিন্তু ওই সাংবাদিকের কাছে বিক্রির সে প্রসঙ্গ এসেছে। বাংলাদেশের একজন রাজনৈতিক প্রতিপক্ষ মানে সজীব ওয়াজেদ জয়ের, তিনি তার তথ্য নিতে চাই, সেখানে আবার হত্যা বা তাকে অপহরণ এই চেষ্টার কথা কিন্তু বলা নেই। সেটা বলা আছে তার সম্পর্কে গোপন তথ্য নথিতে, যেগুলো সরকারি নথিতে আমেরিকার আছে ইন্টেলিজেন্সের কাছে, সেই তথ্যগুলো সংগ্রহ করার জন্যই এই টাকা পয়সা $30,000 ঘুষ লেনদেনের ব্যাপারটা হয়েছে। এবং এটা ঘুষ যারা নিয়েছেন তারা স্বীকার করেছেন ঘুষ নিয়েছেন, যার জন্য তাদের তো দণ্ড হয়ে গেছে আমেরিকান কোর্টে। সেখানে যারা ডিল করেছেন ওদের নামটা এসছে। এগুলো আমাদের দেশে পত্রপত্রিকা ছাপা হয়েছে এবং 16 তারিখে ছাপা হয়েছে মানব জমিনে এই রিপোর্টটা। এই রিপোর্টের ব্যাপারে কিন্তু উল্টো যে না এটা ঠিক না দিয়ে জাস্টিস ডিপার্টমেন্টে যার রেফারেন্স বারবার দেয়া হচ্ছে, জাস্টিস ডিপার্টমেন্ট এদের ব্যাপারে অভিযোগ করেছে, এই রিপোর্টের পাল্টা কোনো জবাব কিন্তু আমরা এখনো পাইনি। যদি বলা হয় জাস্টিস ডিপার্টমেন্টের বলা হচ্ছে যে এইটাই, যে আমাদের যে গোয়েন্দা সংস্থার লোকজন যে ব্রিফ করলো, তারা বললো যে শফিক রেহমান স্বীকার করলেন এবং তার বাসা থেকে তাকে নিয়ে গিয়ে তারা সেই ফাইল উদ্ধার করেছেন। এবং ওই রিপোর্টে এই তথ্য বলা হচ্ছে যে শফিক রেহমানকে বলা হলো যে আমরা যাই, আমরা নিয়ে আসি। বলছে না, ওই তথ্য এমন জায়গায় আছে, আমি না গেলে কেউ আমার বাসা থেকে এমন কেউ দিতে পারবে না। এটা তো গোয়েন্দাদের বক্তব্য, গোয়েন্দাদের তথ্য, গোয়েন্দাদের বক্তব্য এরকম। গোয়েন্দার তথ্য আমরা তো আগে আমি অস্বীকার করছি না, এটা হতে পারে না। এই তথ্য যখন তারা তার বাসা থেকে সংগ্রহ করছেন, সিজার লিস্ট বলে সেটা নাকি, সিজার লিস্টে শফিক রেহমানের ওয়াইফেরও স্বাক্ষর আছেন, যে আছে যে আপনার বাসা থেকে আমরা কি কি নিয়ে যাচ্ছি। কিন্তু ওয়াইফ আজকে অস্বীকার, আজকে পত্রিকা স্টেটমেন্ট আছে, সেই নিয়ে কথা হবে এখন। আফসান চৌধুরী, আপনি বিষয়টা কিভাবে দেখছেন, যে সাংবাদিকদের নীতি নৈতিকতা কোথায় যাচ্ছে তাহলে? আমি মনে করি যখন বাংলাদেশের রাজনীতিতে সাংবাদিকরা জড়িয়ে পড়ে উভয় দলেরই, বিশেষ করে এই দুইটা দল নয়, তিনটা দল,
আওয়ামী লীগ, বিএনপি আর জামাত ইসলামী, তারা এক ধরনের নৈতিকতার সংকটের মধ্যে পড়ে যায়, যেহেতু তাদের রাজনৈতিক উদ্দেশ্যটাই প্রধান হয়ে যায়। এটা যখন একবার শুরু হয়ে যায়, কখনো এটা ভালোর পক্ষে যায়, কখনো এটা মন্দের পক্ষে যায়। আমি মনে করি সাংবাদিকদের, বিশেষ করে সম্পাদকদের, কোনোভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত থাকা উচিত নয়। এটা খুব অজনপ্রিয় একটা কথা, এই কারণে যে সাংবাদিক যদি রাজনীতির সঙ্গে জড়িত হয়, তাহলে কিন্তু একটা বড় ধরনের সুবিধা পাওয়ার পথটা তার বন্ধ হয়ে যায়। সে তাহলে তো গিয়ে বলতে পারবে না মন্ত্রীর কাছে যে আমি তো আপনার দলের লোক। আমাদের দেশে যে ট্রেড ইউনিয়ন ব্যবস্থাটা হয়েছে সাংবাদিকদের, এটা পুরোপুরি সুবিধা গ্রহণের একটা ব্যবস্থা হয়ে গেছে। আজকে এই চর্চাটা হওয়ার ফলে যেটা হয়েছে, আমাদের দেশের সাংবাদিকদের উপর থেকে মানুষের আস্থা নিদারুণ রকম কমে গেছে। মানুষ মনে করে যে যারা সাংবাদিকতা করে তারা আসলে সুবিধার জন্য করে। তো এখানে শফিক রহমানের বিষয়টা দাঁড়ান, এবং শফিক রহমানকে সাংবাদিক উনি খুব মৌলিক একটা ভূমিকা রেখেছেন, বিশেষ করে যায় দিন যখন নিউজ প্রিন্টে চলে গেল। আমি এটা নিয়ে আমার গবেষণার কারণ আছে, যেটা একটা বড় নতুন ট্রেন্ড, নতুন ট্রেন্ড। উনি যে রাজনীতির ক্ষেত্রে গিয়ে কোনো কিছু করেছেন কিনা সেটা তো আমরা, উনি তো রিমান্ড থেকেও এখনো আসেননি। রিমান্ডের পরে আমরা আরো তথ্য, এটা এখনো হয়নি, পূর্ণ হয়নি, সেটার পরে আমরা তথ্য দেখবো, বিচার করব ইত্যাদি। আমার মনে হয় সেই পর্যন্ত অপেক্ষা করাটাও আমাদের এক ধরনের সাংবাদিক দায়িত্ব। কিন্তু যেটা সংকট সেটা হচ্ছে, আমরা কিন্তু এখন অনেক চাপটাই হচ্ছে যে শফিক রহমান হত্যাকাণ্ডের প্রচেষ্টার সঙ্গে জড়িত, খুব খারাপ জিনিস। আরেকজনের যে অন্য একটা কাজের সঙ্গে রাজনৈতিক ভাবে জড়িত, সেটা খারাপ জিনিস না। এইটা আমার মনে হয় আমাদের, আপনি ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ আর না, আমি সেটা বলছি না। আমি বলছি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বলেন, আদার অ্যাক্টিভিটিস, সাংবাদিক সে সাংবাদিকই থাকে, সে সাংবাদিকের বাইরে তার করার কি দরকার আছে? আমি কিন্তু এটা দীর্ঘদিন ধরে আসছে, আমার বহুত লেখা আছে, আমার বই পর্যন্ত আছে। সাংবাদিকরা যতক্ষণ না সন্তুষ্ট হতে পারবে যে আমি সাংবাদিকতা করবো, এবং আমি মনে করি এই কারণে হয় না যে সাংবাদিকতা পেশাটা আমাদের দেশে এখনো দুর্বল পেশা, যার ফলে আমরা কেবলমাত্র সাংবাদিকতা করে হয়তো মনে করি সংসার চালাতে পারবো না, মনে করি যে আমাদের বাড়ি গাড়ি হবে না, তার ফলে আমরা অন্যান্য পথে যাই, এবং একটা পর্যায়ে যেতে 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 আমাদের রাজনীতিরা করে, পুরোপুরি রাজনীতির আমাদের যে তিনজন, এর মধ্যে আমি মনে করি যে শওকত মাহমুদ তো প্রাতিষ্ঠানিকভাবে প্রফেশনাল সাংবাদিক। শওকত মাহমুদ কি কারণে বলেছে, সরকার বলেন যে সে রাজনীতির কারণে সে ধরা পড়েছে, যদি হয়ে থাকে তো খুব দুঃখজনক। মাহমুদুর রহমান উনি সাংবাদিকতার সঙ্গে জড়িত, উনি সম্পাদক হিসেবে এসেছেন, এটা অন্য জিনিস। আমি মনে করি যে সম্পাদকের প্রফেশনটা আর যে কর্মী সাংবাদিক তার প্রফেশনটা এক না। কর্মী সাংবাদিক সে কর্মী, এবং আমি এটা খুব চেষ্টা করেছি। আপনি মাহমুদুর রহমানের নাম উল্লেখ করলেন, দুইজন সাংবাদিকের নাম উল্লেখ করলেন, শওকত মাহমুদেরটা উল্লেখ করলেন। শওকত মাহমুদকে ধরা হয়েছিল গাড়ির কোন একটা ইয়েতে জ্বালানো। আমি বলছি যে যারা সাংবাদিক হয়ে এগুলো করে, আমি তো অবশ্যই তাদের বিরুদ্ধে। আমি দেখছি দুইজনের নাম উল্লেখ করলেন। এখন প্রমিনেন্ট ফিগার আমার মনে হয় তিনজন সাংবাদিকে আছেন জেলে, শওকত মাহমুদ, মাহমুদুর রহমান এবং শফিক রহমান। এই তিনজনের কথা, মাহমুদুর রহমানের কথা যদি আসেন, উনি সাংবাদিকতার জন্য তো ওনাকে ওনার যে অ্যাক্টিভিটিস আমি সেটাই বলছি, হেফাজতের সাথে মিটিং করা, আমি বলছি যে সাংবাদিকতার জন্য কোনো অসুবিধায় পড়া আর সাংবাদিকের বাইরে কোনো কাজের জন্য অসুবিধা করা দুই জিনিস। এবং আমি মনে করি যে সাংবাদিকরা যতক্ষণ পর্যন্ত সাংবাদিকতার সঙ্গে জড়িত থাকবে, তার রাজনীতির সঙ্গে জড়িত হওয়া উচিত না। সেই শক্তিটা আমাদের দেশের এখনকার সাংবাদিকদের আছে কিনা আমি বলতে পারবো না। কিংবা আমি বলবো যে আপনি যদি রাজনীতি করেন সেটা ডিক্লেয়ার দিয়ে করা উচিত। আমি আর সাংবাদিকতা নেই। আমাদের এই ভূখণ্ডের নাম করা কিছু রাজনীতিবিদ আছেন যারা প্রফেশনাল সাংবাদিকও ছিলেন। মাওলানা আকরাম খান, উনি একজন প্রথিতযশা সাংবাদিক, আবার একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ভূমিকাও তিনি পালন করেছেন। আমাদের এখানে আব্দুস সালাম, তিনি আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ছিলেন, আবার অবজারভারের মতো পত্রিকা তিনি সম্পাদক ছিলেন। মাহবুবুল হক, উনি পূর্বদেশের সম্পাদক ছিলেন, সাংবাদিকতা করেছেন, আবার একজন রাজনীতিবিদ ছিলেন, এবং আমাদের শেষের দিকে পাকিস্তান জাতীয় পরিষদে যে বাংলাদেশের যে কয়েকজন প্রতিনিধি ছিলেন, মাহবুবুল হক তার মধ্যে অন্যতম। এই যে প্যারিটি নিয়ে, এই যে বাংলা বৈষম্য পূর্ব পশ্চিমের, এগুলো যারা লড়াই করেন, তিনি তার মধ্যে একজন ছিলেন। ইভেন তোফাজ্জল হোসেন মানিক মিয়াও রাজনীতির সাথে সম্পর্কিত ছিলেন না এটা বলা যাবে না। উনি মোটামুটি আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্কে ছিলেন। যে তথ্যটা আপনি হয়তো দিচ্ছেন না, তোফাজ্জল হোসেন মানিক মিয়া, আমি আমার বক্তব্য শেষ করে বলি, কিন্তু তারা রাজনীতির সঙ্গে জড়িত থেকে আপনি ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের কথা, যেটা রাজনীতি করেছেন, তারা সৎ আদর্শবাদী রাজনীতি করেছেন, দেশপ্রেম থেকে দেশের জন্য কাজ করেছেন, জনগণের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করেছেন। কিন্তু রাষ্ট্রের কল্যাণ করতে গিয়ে রাষ্ট্র ক্ষমতা দরকার, সে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্যে
এই যে প্রতিপক্ষকে নির্মূল করার যে মানে হীন সাংঘাতিক প্রচেষ্টা। জঘন্য হীন যে চক্র, এদের কেউ কিন্তু ওগুলোর সঙ্গে কখনো জড়িত না, আমি হন নাই। একটুখানি আপনাকে যোগ করছি যে আপনি মানিক মিয়া যে কথাটা বললেন, মানিক মিয়া কিন্তু দৃষ্টান্ত রেখেছেন। উনি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সদস্য ছিলেন, যেদিন উনি ইত্তেফাকের প্রকাশনা নিয়েছেন সেদিন উনি এখান থেকে পদত্যাগ করেছেন। আমরা সেটা ওনাকে করেছেন, সেটা আমরা করেছেন। ওনাকে তারপর প্রশংসা দিতে হচ্ছে। আমি মনে করি যে যারা আমাদের পূর্বে ছিলেন, আমাদের দেশের গণমাধ্যম কিন্তু তৈরি হয়েছে যে কোনো ধরনের রাজনৈতিক একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে, কিন্তু একবার যে মানুষ যদি এই গণমাধ্যমে প্রবেশ করে, যে মুহূর্তে সে একটা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত হয়ে পড়ে, আমরা তার অবশ্যই কোন অবস্থাতে তার কোনো না কোনো সময় তার এই চরিত্রের দুর্বলতাটা আসবে, মানে সার্বজনীনতা থাকে না। এবং সালাম সাহেব যেমন উনি পুরোপুরি আওয়ামী লীগের ছিলেন, উনি জেলে গেছেন 52-তে ইত্যাদি, কিন্তু পরবর্তীতে তো উনি আর আওয়ামী লীগের মানুষ ছিলেন না, ওনাকে কেউ তো আওয়ামী লীগের রাজনৈতিক সাংবাদিক হিসেবে ওনাকে treat করা সাংবাদিক হতো। হিসেবে ওনার ছিলেন, উনি এমন কোনো কিছু করেননি। আমি যেহেতু ওই পিরিয়ডে গবেষণা করেছি, আমি দেখিনি তাকে কোনো একজন বড় ভূমিকায়। আমি মনে করি এটা শুদ্ধ, এইটাই হচ্ছে শ্রেষ্ঠ পথ, যে আমি সাংবাদিক। কারণ আমরা মনে করেন আজকে আমরা বললাম যে একজন বিচারপতিও আছেন, তিনি সাংবাদিক হবেন, কি অবস্থা? ওই বিচারপতি যখন ওই কোর্টে যাবে, সে তো কোন দিকে তার রায় যাবে, আমরা তো আর দরকার নেই সামনে যাবার, সে তো সাংবাদিকতাও কিন্তু ওই একই অবস্থায় যাবে। এবং আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে শাহবাগ আন্দোলনের সময় অনেক সাংবাদিক এই বাধাটা অতিক্রম হয়েছিল, এবং আমি মনে করি এটা খুব খুব অগ্রহণযোগ্য। কারণ মানুষ যখন একবার নিজেকে পরিচিত করে যে আমি এর পক্ষে, তাহলে আপনি কি বিশ্বাস করবেন তার রিপোর্ট? আপনি ভাববেন যে না, রিপোর্টে তো ওই পক্ষেই যাবে। তারা খুব জোরে। কিন্তু আফসান চৌধুরী, আপনি যদি কলামিস্ট হন, সেই ক্ষেত্রে তো মনে হয় আমি পক্ষ নিতেই পারি। আমি কলামিস্টের কথা বলছি না, বিশেষ করে রিপোর্টারদের কথা বলছি। গতকাল না, অনেকের এটা কনসেপ্ট আছে যে এই টক শোতে আসে সাংবাদিকরা, ও বিএনপির পক্ষে কথা বলছে কেন। আমার মতে এই উনাদেরই উচিত ছিল এই চর্চাটা করা যে আমি সাংবাদিক। আমার মনে হয় মানুষের দেখবেন যে কোনো সরকার পাল্টে যায়, আমি নিজে দেখেছি, তখন সবাই দৌড়ে গিয়ে যায়, আচ্ছা কে আমি বিদেশে পোস্টিং নেব, কে বাড়ি পাবো। একজন আমার ফোন করে বলছে যে তুমি তো বিবিসি রিপোর্টার ছিল, তুমি একটা প্লট নাও না কেন? মানে অর্থাৎ সাংবাদিক হিসেবে আমি একটা অবস্থানে গিয়ে তারপরে আমি সুবিধাটা চাইবো, এই চর্চাটা তো বন্ধ করে দেওয়া হচ্ছে। সাংবাদিকদের তো এই সুবিধা তো আপনার সরকার না আসলেও পাওয়া যায়। আমি জানি সরকার কাজী সিরাজ ভালো বলতে পারবেন। না, সরকার না আসলে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? সরকারের সঙ্গে না থাকলে আমি জানি না কেমন। আমি তো কেন, আপনি যদি বিএনপি ফোরাম করেন, সেখানে কি টাকা আসে না? ও তো সরকারের সঙ্গে থাকা, না না, সরকারের সঙ্গে থাকা, সরকারের পক্ষে ফোরামে থাকা। সরকারের তো বিএনপি এখন নাই, কিন্তু বিএনপি ফোরামের লোকজন কি টাকা ছাড়া আছে? এইটা তো হচ্ছে কিছু লোক আছে ঢেউ গুণেও টাকা আয় করে, এটা কাহিনী আছে না। তবে শফিক রহমান প্রশ্নে আমি যে কথাটি বলতে চাই, মানে অবাক লাগে, বিস্ময়কর মনে হয়, যে খারাপ লাগে যে মানুষটি ভালোবাসার কথা বলেন, মানুষকে ভালোবাসা বাংলাদেশ বিশেষ করে তিনি কিভাবে জড়ান, এটা আশ্চর্যজনক ঘটনাই বলে। আশ্চর্যজনক এরকম। এবং আবার সজীব ওয়াজেদ জয় যেভাবে বোল্ডলি কথাগুলো বলেছেন, এবং তিনি বলেছেন সরকারের কাছে জাস্টিস ডিপার্টমেন্ট রিপোর্ট পাঠিয়েছে, আমরা সেই রিপোর্ট দেখি নাই, এখনো জানি না, সরকারও প্রকাশ করেন, এবং তিনিও সবটা বলেন নাই, বলছে আমি এটুকু শুধু বললাম, বাকিটা আমি এখন বলতে পারছি না। তো এখন যদি সত্যি হয়, এটা আজকে পত্রিকায় রিপোর্ট দেখলাম আমি এক জায়গায়, যে মার্কিন আপনার এখানে যে আমাদের ডিপার্টমেন্ট আছে, যে দূতাবাস, তারা যথাযথ তথ্য সরকারকে দিয়েছে বলেই এই অ্যাক্টিভিটিসে সরকার এগিয়েছে। না, তবে এটা প্রথম কথা যে কষ্টের কথাটা বললাম, যে শফিক ভাই এরকম একটা কাজের সঙ্গে জড়িত হবেন, আর যদি জড়িত হয়, কখন কে কোন কাজে জড়িত হয়ে যায় রাজনৈতিক কারণে, রাজনৈতিক স্বার্থে, এটা বলা মুশকিল। যদি জয় উপলব্ধি করতে পারেন যে প্রাণ নাশতে তার কাছে এসেছিল, তার মা উপলব্ধি করতে পারেন সেই ঘটনাটা কতটা বিভৎস হতো তাদের জন্য। যদি এটা হয়ে যায়, যদি এটা ইনভলভমেন্ট প্রমাণ হয়ে যায়, তাইলে তো ল উইল টেক ইটস ওন কোর্স, এখানে কারো কিছু তো করার থাকবে না। আমি যে এটা শফিক রহমানের বিষয়ই না, এটা মাহমুদুর রহমান বা যারা করেছে তাদের কারোরই বিষয় নয়। বিষয়টা হচ্ছে আপনি সাংবাদিক হিসেবে আপনি ওই জায়গায় যেতে পারবেন কিনা। তাহলে আপনাকে আরেকটা জিনিস করা দরকার। মাহমুদুর রহমানের বিষয় নিয়ে কি করে এই কথাটা নিয়ে আপনার কাছে বিরতির পর আবার আসতেছি। আচ্ছা দর্শক, একটা বিরতি নিচ্ছি, তারপর ফিরে আসছি। আপনারা সঙ্গে থাকবেন আশা করছি।
দর্শক স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা দেখছেন টেবিল টক, কথা বলছি সাংবাদিকতার আড়ালে রাজনীতি এই শিরোনামে। অতিথি হিসেবে আছেন সাংবাদিক কাজী সিরাজ এবং শিক্ষক ও সাংবাদিক আফসান চৌধুরী। আপনার কাছে যাওয়ার আগে যেটা বলছিলাম, মাহমুদুর রহমান প্রসঙ্গ আসলো। এখন সবাই এই মামলায় কিন্তু মাহমুদুর রহমানকে পরে আপনাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আগে কিন্তু শফিক রহমানকে ধরা হয়েছিল এবং হলো এই জন্যই যে এখন সবচেয়ে বেশি চিন্তা করা হচ্ছে যে শুধু শফিক রহমান না, যে $30,000 যেই তথ্য কেনার যে নেপথ্য নায়ক, এইটা মাহমুদুর রহমানই হতে পারে। না, এটা যে কেউ হতে পারে। এটা আমি তো কিভাবে হতে মানে পারে? যে কেউ মানে কি, আমি বিষয়টা কেন বলছি এই কারণে, একজন সাংবাদিক আপনি হতে পারেন নাকি? আমি মাহমুদুর রহমান বা শফিক রহমান যেই হোক না কেন, আমি মনে করি যখন একটা মানুষ এই ধরনের কাজে জড়িয়ে পড়ে, সে সাংবাদিকতার সীমা, সাংবাদিকতার যে রেমিট, সেটা লঙ্ঘন করে। সেই লঙ্ঘনটা যে মুহূর্তে করে, সে মানুষ আর তার এই পেশার অংশ না, এবং আমি মনে করি তাকে সেভাবেই দেখা উচিত। আমাদের যেটা আরো বেশি করে দরকার সেটা হচ্ছে, আপনি কিছুদিন আগে যদি খবর দেখেন, যে সেখানে বলা হচ্ছে যে মীর কাসেম আলীর রায়ের সময় টাকা পয়সার লেনদেন হয়েছে, এবং যদি তারা যারা এই সময় বলেছিলেন, প্রধান বিচারপতি সম্পর্কে বলেছিলেন, তারা যদি না বলতেন তাহলে মীর কাসেম আলী হয়তো ছাড়া পেয়ে যেতেন। আমার মতে এটাও একটা লঙ্ঘন। যারা বিচারক হবেন, এবং যেটা আমাদের আইনমন্ত্রী একবার বলেছিলেন যে একটা কোড অফ কন্ডাক্ট করা দরকার, আমার মতে এই কোড অফ কন্ডাক্টটা থাকা দরকার সাংবাদিকদের জন্য। তুমি যদি পেশা হিসেবে এটাকে নিতে চাও, প্রফেশন হিসেবে নিতে চাও, তুমি ট্রেড ইউনিয়ন করতে পারো, কিন্তু একবারে পলিটিক্সের মধ্যে ঢুকে গিয়ে এটা করা, এটা কখনো গ্রহণযোগ্য না। আমার মতে এটা খুব ক্ষতিকারক হয়েছে। এবং আমরা নিজেরা, আমাদের সাংবাদিক যারা আমরা হয়েছি, আমরা তো সবসময় ঘনিষ্ঠ থাকি, কিন্তু ঘনিষ্ঠতা একটা অসুবিধার জন্য থাকে। আমাকে কয়েক সময় বলেছে, ভাই এইটা দেবেন না, এই নিউজটা দেবেন না, এই নিউজটা দেবেন না। এটাই তো আমার সবচেয়ে বড় বিপদ। আমি যদি একটু দূরে যেই না দিয়ে, দূরত্বটা না রেখে যদি আমি সাংবাদিকতা না করি, তাহলে আমি সাংবাদিকতার প্রতি কি বলে ইজ্জতটা দেখাবো কি করে? সেই কারণে সাংবাদিকদের কোনো বন্ধু নেই। হ্যাঁ, এটা খুব ভালো কথা, সাংবাদিকদের কোনো বন্ধু নেই। আমি আমেরিকান একটা কার্টুনিস্টের দেখেছিলাম, সে বলছে আমি চেষ্টা করি আমি যাতে কারোর সঙ্গে আমার পরিচয় না হয়, তাহলে তো কার্টুন আঁকতে পারবো না তাকে নিয়ে। এবং বাংলাদেশের আগে বিচারকদের কিন্তু সব জায়গায় যেতে পারতো না, বিচারকদের ব্রিটিশ রুল ছিল। হ্যাঁ, এবং আমার মতে ঠিক তেমনি ভাবে সাংবাদিকরা সব জায়গায় যাচ্ছে, সাংবাদিকরা করছে ফাইন, নিউজ পাওয়ার জন্য যা কোনো জিনিস, কিন্তু একবার যদি সীমা লঙ্ঘন করে, একবার যদি ওই কি বলবো, ওই অতিরিক্ত হয়ে যাচ্ছে কাজী সিরাজ, সাংবাদিকদের কোনো বন্ধু থাকবে না, সেটা একটা নীতিগত বিষয়, কিন্তু তারা সোশ্যাল প্রোগ্রামও যাবে না। না, বন্ধু বলতে যেটা মিন করা হচ্ছে যে আপনি সবার কাছে যাবেন, পার্টিকুলারলি কারো লোক হয়ে যাবেন না। কারো লোক হয়ে গেলে আপনি 10 জনের কাছে গেলেন, 10 দলের, কিন্তু আপনি পার্টিকুলার কোনো দলের যদি লোক হয়ে যান, তাইলে বাকি ওই 9 জন লোক, আপনার আরো যে বন্ধুরা আছে, তারা আপনার সার্ভিস থেকে, মানে সৎ সার্ভিস থেকে বঞ্চিত হবে। আপনি তখন সৎ থাকতে পারবেন, তারপরে জাস্টিস করতে পারবেন না। সেই জন্য বলা হয় যে এটা ওই যে দূরে থাকার কথা বললেন আফসান ভাই, এটা সত্যি। আসলে যদি একবার উপহার নেওয়া শুরু হয় সাংবাদিকদের, আমার মনে আছে একবার আমি একটা সাংবাদিককে জানি, বিবিসির সঙ্গে সাংবাদিক, তাকে একটা শার্ট দিছে, সে রিপোর্ট করছে লন্ডন, আমার একটা শার্ট দিয়েছে, আমি কি নিতে পারি? লন্ডন থেকে বলছে, তোমার কি শার্টের অভাব হয়েছে, তুমি নিতে পারো না? আমার মতে এইটাই হচ্ছে বিষয়, তুমি অনেক কিছু করতে পারো না। আমি যদি একবার সাংবাদিক হয়ে একটা সুবিধা নেই, আমি তার বদলে কিছু দেব না, এটা হতে পারে না। মানে বদলে সে কামনা করবে। হ্যাঁ, করবে। এই দুটো হয়ে যায়, এক জায়গায় আমাদের রাজনীতিবিদরা সাংবাদিক হয়ে যায়, যে কথা না বার্তা না একটা রাজনৈতিক দল করেন, তিনি একটা পত্রিকার প্রিন্টার পাবলিশার হয়ে গেলেন, তিনি পত্রিকার মালিক হয়ে গেলেন, আরে বিভিন্ন কলম ধরতে পারে না সেরকম লোক পত্রিকার মালিক হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে টাকা পয়সা রুজি করে। এগুলো হওয়া উচিত। যেমন সংবাদপত্রের মালিক কারা হবেন, এটা যেমন একটা ইয়ে হওয়া দরকার, একইভাবে সাংবাদিক যারা হবেন, সাংবাদিকরা যারা করবেন, পিওর একেবারে পুরোপুরিভাবে 100% সাংবাদিক হিসেবে তিনি যতদিন প্রফেশনে থাকবেন, উনি এর বাইরে আর কোনো চিন্তা করবেন, মাথা ঢুকাবেন না। ওনার মাথায় চিন্তা থাকতে পারে, উনি কোনো দলের প্রতি দুর্বল থাকতে পারেন, কোনো দলকে তো কাউকে ভোটের সময় তো কাউকে ভোটও দেন, সেটা থাকতে পারে। কিন্তু আমরা তো দেখছি যে নিয়ম নৈতিকতার কিছুই মানলেন না মাহমুদুর রহমান,
এবং তাকে আদালত থেকে বলা হলো বাইচান্স এডিটর। সেই বাইচান্স এডিটরের জন্য আমাদের এখানে যে এডিটর গিল্ড বা যারা ছিল, যে এডিটরদের যে আমি সেটা বলতে একটা চাইছিলাম যে কমিউনিটি ছিল, তার আবার মুক্তি দাবি করলো। তাহলে নিয়ম নৈতিকতা আসলে কোথায় গেল? আমরা কতটুকু মানছি সেটা, আমরা কতটুকু শিখছি এখানে? আসছি আবারও একটা বিরতির পর। দর্শক, আরো একটা বিরতি নিচ্ছি, আশা করছি এবারও সঙ্গেই থাকবেন। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা দেখছেন টেবিল টক, আর কথা বলছি সাংবাদিকতার আড়ালে রাজনীতি শিরোনামে। অতিথি হিসাবে আছেন সাংবাদিক কাজী সিরাজ এবং শিক্ষক ও সাংবাদিক আফসান চৌধুরী। আবারও মাহমুদুর রহমানের কথাই আসতে হচ্ছে, কারণ বাংলাদেশের থেকে মনে হয় আজকে আমরা যেই সাবজেক্ট নিয়ে কথা বলছি, সাংবাদিকতা এবং রাজনীতি, আপনারা কয়েকটা জন আমাদের প্রবীণ সাংবাদিকের উদাহরণ দিলেন। তারা এত ন্যাক্কারজনক কোনো কাজ করেনি যে আমরা এটি ইতিহাসে নাই, কিন্তু গণজাগরণ সৃষ্টি হলো। তার বিরোধিতা করতে গিয়ে একটা এই গণজাগরণের লোকদেরকে নাস্তিক আখ্যা দিয়ে যেভাবে আমার দেশ যেটা করলো, সারা দেশে যেভাবে একটা জাতিকে, এই যারা গণজাগরণে যাচ্ছে তারা নাস্তিক আর যারা যাচ্ছে না তারা আস্তিক, এটা সৃষ্টি করা হলো। এরপরে গিয়ে দেখা গেল হেফাজতের যারা এগুলো নিয়ে ইন্ধন দিচ্ছিল তাদের সাথে গিয়ে একজন সম্পাদক বৈঠক করছে কিভাবে তারা কি করবে না করবে। একজন সম্পাদকের আসলে এই কাজের মধ্যে এগুলো পড়ে কিনা? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। এটা ওই তো বললাম, আগেই তো বললাম যে সম্পাদক যখন সম্পাদক হবেন, যদি তিনি সম্পাদক হন, প্রথম কথা হচ্ছে মোহাম্মদের মতো আপনি বলেছেন, আগেই বলেছেন যে হি ওয়াজ নেভার এ জার্নালিস্ট। উনি চাকরি বাকরি করেছেন, তার কেরিয়ার হচ্ছে ভিন্ন কেরিয়ার। উনি এসছেন নানা কারণে। পত্রিকাটা, তিনি যে পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক হয়েছে, পত্রিকাটা ছিল মোসাদ্দেক হোসেন ফালুর পত্রিকা, এবং তিনি যখন জেলে ছিলেন অত্যন্ত কৌশলের, পত্রিকাটি ছিল বিএনপির পত্রিকা। এখন সে পত্রিকা আমি জানি না ওটাকে বিএনপির পত্রিকা দাবি করা যায় কিনা, কারণ ওখানে মালিকানা টালিকানা ডাইরেক্টরদের মধ্যে অধিকাংশ জামাতের লোকজন, যেটা শুনেছি। তো এখন পত্রিকাটার সেই অবস্থা, সেটা মাহমুদুর রহমান সাহেব করেছে। যাই হোক, সেভাবে তিনি ভারপ্রাপ্ত সম্পাদক হয়েছেন, তারাই তাকে ভারপ্রাপ্ত সম্পাদক করেছে। তো এখন এগুলো আলোচনা হয়, সম্পাদক কারা হবে এগুলো বিভিন্ন সময় সাংবাদিকরা আলোচনা করে। সাংবাদিকদের এখন ইউনিয়ন দুটো হয়ে গেলে দুই পক্ষ থেকে এটা বলা হয় যেগুলো নীতিমালা থাকা দরকার, পত্রিকার সম্পাদক কারা হবেন। আছেও আমাদের ওয়েস্ট বোর্ডে ইয়েতে লেখাও আছে, সম্পাদক হতে হলে কয় বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা লাগবে, কি সব আছে, কিন্তু এগুলো মানা হয় না। এগুলো আবার সরকার রিকগনাইজও করে, কিভাবে করে, কেন করে, এটাও আমরা বুঝি না। তো এখন উনি ওনার জায়গা থেকে যে কাজটি, সাংবাদিকদের উনি যে কাজগুলো করেছেন এগুলো সাংবাদিকের কাজ না, এগুলো রাজনৈতিক দলের কাজ, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য। রাজনৈতিক দলও কি এরকম হীন কোনো কাজ করে? প্রথম কথা হীন কাজ তো, প্রথম কথা হচ্ছে রাজনৈতিক কাজ হলে সেটা রাজনৈতিক দল করবে, নিজের পক্ষে করার জন্য, প্রতিপক্ষের বিরুদ্ধে করার জন্য। এবং সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাজনীতি যেগুলো করা যায়, সভ্যতা শিষ্টাচার এগুলো মেনে সীমা লঙ্ঘন করা রাজনীতি যায় না। আপনি আপনার প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন, জনগণের মতামত নিয়ে আপনি চেষ্টা করবেন আপনি সফল হতে, সরকারে যেতে, ক্ষমতায় যেতে। কিন্তু আপনি আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে একদম নিশ্চিহ্ন করে দেয়া, মেরে ফেলা, খুন করে ফেলা, অথবা এই লাইনে চিন্তা ভাবনা করা, এটা অপরাধ, এটা রাজনীতিবিদের কাজ। আপনি বিষয় কিভাবে দেখেন? আমাদের 2 মিনিট আছে, শেষ না, করতে হবে। আমার মতে রাজনীতি সাংবাদিকতা আলাদা জগতের বিষয়। আমার মতে রাজনীতি থেকে এবং এদেরকে আমরা সাংবাদিক হিসেবে ওন করব কিনা, আমরা এদেরকে সাংবাদিক হিসেবে যেই কাজটা তারা করেছেন সেটা তো সাংবাদিকতার কোনো সম্পর্কই নাই। তবে একই সাথে আমাদের 3টা দল আছে। একটা হচ্ছে যারা কর্মী সাংবাদিক, তাদের জন্য কোড অফ কন্ডাক্ট দরকার। একটা হচ্ছে সম্পাদক, তাদের কোড অফ দরকার, মালিকের কোড করে। এই 3টা যতক্ষণ না প্রতিষ্ঠিত হবে, মানা হবে, তখন বাংলাদেশের সাংবাদিকতার উন্নতি হওয়ার সম্ভাবনা কম। আমি পলিটিশিয়ান কি করলো না করলো আমার কিছু এসে যায় না, আমার রাজনীতিবিদ হওয়ার কোনো আগ্রহ নাই। কিন্তু সাংবাদিকতা আমি 40 বছর ধরে, বেশি দিন হলো করছি। আমি মনে করি এটা আমার পেশা, এটাকে উন্নতি করার দায়িত্ব। নিশ্চয়ই খেয়াল করছেন যে ফরহাদ মাজার সহ কয়েকজন এখন আবার সেই গণজাগরণের পক্ষে দাঁড়িয়েছে। সেটা তো তাদের বিষয়। আবার একইভাবে গণজাগরণ মঞ্চকে একসময় যারা মাথায় নিয়ে নেচেছে, তারাই গণজাগরণ মঞ্চ ভেঙেছে, এবং তারাই ইমরান সরকার এই যে শফিক রেহমানের গ্রেফতারের পরে তার একটা স্ট্যাটাসের ব্যাপারে
হ্যাঁ, এটা তারা সবাই আবার জানে। এখন ওটা নিয়ে আমরা ইমরানের কথা বলেছি আরেকদিন। দালাল হচ্ছে, So, ইমরানকে কাজী সিরাজ গালি এবং দিচ্ছে। আফসান চৌধুরী, আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও সঙ্গে থাকার জন্য। আজ এখানেই শেষ করছি। রাত 2টায় অনুষ্ঠানটি পুনঃ প্রচার হয়। যারা এখন মিস করছেন দেখতে পাবেন। ভালো থাকবেন সবাই।